আমার কথা এখানে যারা বিজেপির সমর্থক বন্ধুরা আছেন তারাও শুনছেন, যুব মোর্চার বন্ধুরাও শুনছেন, আমার পেছনে এই মঞ্চের পেছনেও ওই এখানে বিরোধী দলের অনেক বন্ধুরা আছেন যারা মঞ্চ করে এখানে বসেন, মাথার উপর ওই সেখানে তাঁবু টাঙিয়ে তারা সেখানে গাড়ির ব্যবসা করেন। অন্যায় কিছু না। আমি আপনাদের কাছে বিনয়ের সহিত আবেদন করছি, বলুন তো আমরা যেই দাবিগুলো করেছি, আমাদের নবারণরা যেই দাবিগুলো করে গোটা রাজ্য দাপিয়ে বেড়াচ্ছে, এই কথাগুলোই তো 2016 সালে 17 সালে আপনাদের নেতা, তৎকালীন নেতারা এই রাজ্যের মধ্যে ঘুরে বলেছেন। এখনো মোবাইল চালান না? আমি তো বক্তৃতা করছি, আপনাদের মোবাইলের মধ্যে, গ্যালারির মধ্যে যদি একটু ঘাটেন, ওই আপনাদের তৎকালীন নেতা, আমি নাম বলবো না, মহারাষ্ট্র থেকে এসেছিলেন এই ভদ্রলোক, ওই বলেছিল মিস কল দিলে রাজ্যে বেকার যুবকদের চাকরি হব। আমি নাম বলবো? জানেন না আপনারা? 50,000-এর চাকরির গল্পের কথা আমার ছাত্র যুব নেতারা বলছিলেন। 50,000 চাকরি বছরে নাকি তারা ওই 50,000-এর চাকরি ব্যবস্থা করবে। বামফ্রন্ট সরকার নাকি চাকরি দেওয়ার গ্যারান্টি করছে না। বামফ্রন্ট সরকার নাকি শূন্য পদ ফেলে রেখেছে। এই রাজ্যে নাকি লক্ষ লক্ষ শূন্য পদ, যদি তারা সরকারে আসে এই শূন্য পদগুলো পূরণ করবে। এ রাজ্যের বেকার যুবকরা কেউ কেউ তাদের কথা বিশ্বাস করেছে, যুব মোর্চার বন্ধুরাও কেউ কেউ তাদের কথা বিশ্বাস করেছে। আপনারা লক্ষ্য করবেন, আজকে যুব মোর্চার বন্ধুরাই কেউ কেউ, আপনারা যখন রাস্তায় নেমে এই সভা করছেন, আপনারা যখন ডিএম-এর কাছে ডেপুটেশনে যাচ্ছেন, আপনারা যখন উদয়পুরে মিছিল করছেন, আপনারা যখন শান্তির বাজারে মিছিল করছেন, এই যুব মোর্চার বন্ধুরা সোশ্যাল মিডিয়া লাইভে এসে চোখের জল ফেলছে। এই যুব মোর্চার বন্ধুরা ওই স্ট্যাটাস দিচ্ছে ফেসবুকের মধ্যে এসে, আর ভাল লাগছে না। অনেক স্বপ্ন নিয়ে 2018 সালে বিপ্লব বাবুর সরকার তৈরি করেছিলাম। 4 বছরের মাথায় বিপ্লব বাবুকে বাদ দিয়ে মানিক বাবুর সরকার, আর পারছি না। এই সরকারটাকে এনে ভুল করেছিলাম। কারা বলছে? না ডিওয়াইএফআই এর বন্ধু না, এসএফআই এর বন্ধু না, টিএসইউর বন্ধু না, টিওয়াইএফ এর বন্ধু না, লাল ঝান্ডা করেন এরম বন্ধু না, যুব মোর্চার বন্ধু। তাদের যে ফেসবুক প্রোফাইলের ছবি, এই ছবিতে এখনো সুনীল দেওধরের ছবি জলজল করছে। তাদের যে ফেসবুক প্রোফাইলের ছবি, তাতে এখনো ভারত মাতার ছবি জলজল করছে। কারুর প্রোফাইলের মধ্যে এখনো মানিক সাহার ছবি জলজল করছে। তারা চোখের জল ফেলছে। আর ভাল লাগছে না, আর পারছি না। এটার নাম হচ্ছে জীবনের অভিজ্ঞতা। এটার নাম হচ্ছে জীবনের অভিজ্ঞতা। আমি আলোচনার শুরুতে আপনাদের বলছিলাম, এই জীবনের অভিজ্ঞতার নিরিখেই কিন্তু মানুষ শিক্ষা নেয়, মানুষ সিদ্ধান্ত নেয়। মানুষ যখন জীবনের অভিজ্ঞতায় 6 বছরের মধ্যে বুঝেছে বামফ্রন্ট সরকার এবং বিজেপি সরকারের মধ্যে পার্থক্য, মানুষ যখন 6 বছরের মধ্যে বুঝেছে বিপ্লব বাবু মানিক বাবুর সাথে ওই মানিক সরকারের পার্থক্য, তখন রাজ্যের মধ্যে মানুষ যখন পার্থক্য বুঝতে শুরু করেছে, নতুন সন্ত্রাস রাজ্যের মধ্যে আমদানি হয়েছে। আপনাকে কথা বলতে দেবে না, আপনাকে সভা করতে দেবে না, আপনাকে ভোট কেন্দ্রে যেতে দেবে না, আপনি আপনার নিজের স্লোগান দিতে পারবেন না, আপনি পাড়ার মধ্যে ডিওয়াইএফ এর পতাকা লাগাতে পারবেন না, আপনি পাড়ার মধ্যে লাল ঝান্ডা তুলতে পারবেন না। আমি আপনাদের বলবো, এখানে যারা বসে আছেন, ভুললে হবে কদিন আগের কথা। আজকে যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ভদ্রলোকের সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। আমাদের প্রতিবেশী গণরাজ্য চৌমুহনীতেই বাড়ি। এ রাজ্যের প্রাচীন অভিভাবক। আমি জিজ্ঞেস করি, উপনির্বাচনে, যেই নির্বাচনে জয়ী হওয়ার মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর গদি টিকিয়েছিলেন, এই উপনির্বাচনে এই তুলসীবতী স্কুলের ঘটনা আপনাদের মনে আছে? এখানে এই যে বুথ কেন্দ্র হয়েছিল, আগরতলা শহরের মানুষ ভোট দিতে পেরেছে, কাছারিপট্টির মানুষ ভোট দিতে পেরেছে, কামানচমনির মানুষ ভোট দিতে পেরেছে। এই তুলসীবতী স্কুলের লাইনের মধ্যে শান্তির বাজারের যুবক, তুলসীবতী স্কুলের ভোটের লাইনের মধ্যে বেলুনিয়ার যুবক, তুলসীবতী স্কুলের ভোটের লাইনের মধ্যে বিশালগড়ের যুবক। কি তাদের পরিচয়? না তারা যুব মোর্চার, না কি তাদের পরিচয়? বিজেপির ওই এলাকার মাতব্বর মানিক শাহকে ভোট দেওয়ার জন্য তুলসীবতীর বুথ সেন্টারে দাঁড়িয়েছে। অনেকে ভাববেন ওই চাকরির মিটিং এর মধ্যে। আমি এই কথা বলছি কেন? বলছি এই কারণে বন্ধু, বেকার যুবকরা যখন খুবে ফুসছেন,
বেকার যুবকরা যখন রাগে রাস্তায় নামতে চাইছেন, বেকার যুবকরা যখন কাঁধে ঝান্ডা নিয়ে ওই সরকারকে তার প্রতিশ্রুতি পূরণ করার জন্য সেক্রেটারিয়েটের দিকে মিছিল করার জন্য এগুতে চাইছেন, 10,323-এর ওই চাকরি প্রার্থী আমাদের সম্মানিত শিক্ষকরা প্যারাডাইজ চমনিতে যখন ধর্নায় বসেছেন, ভয়ে কাঁপছে থরথর করে বিজেপির সরকার, ভয়ে কাঁপছে বিজেপির তৎকালীন এই এখনকার নেতারা। এই ভয় থেকে তারা মানুষের টুটি চেপে ধরতে চাইছে। একটাই রাস্তা, গণতন্ত্র নিধন করো। গণতন্ত্রে মানুষের কথা বলার যে অধিকার, এই অধিকার আটকে দাও। গণতন্ত্রের যে সবচেয়ে বড় উৎসব ভোটাধিকার, সেই ভোটাধিকার হরণ করো। গণতন্ত্রের যে সবচেয়ে বড় উৎসব সত্য কথা বলো, এই সত্য কথাকে মুছে দাও। মিথ্যার ফুলজুরি আমদানি করো, প্রচার আমদানি করো, মিথ্যা কথার মধ্য দিয়ে ফ্ল্যাশ লাগাও, লাইট লাগাও, আগরতলা শহরকে রাঙিয়ে দাও। যুব মোর্চার বন্ধুদের হাতে মুড়ে মুড়ে গণেশ পূজার পারমিশন দাও। গণেশ পূজার বিরোধী না, অন্যভাবে নেবেন না। যুব মোর্চার বন্ধুদের হাতে শনি পূজার পারমিশন দাও। যুব মোর্চার বন্ধুদের হাতে বিশ্বকর্মা পূজার পারমিশন দাও। ওই পূজার নামে রসিদ নিয়ে পাড়ায় পাড়ায় হুজ্জুতি, পুজোর নামে রসিদ নিয়ে ওই পাড়ায় পাড়ায় সজ্জন মানুষদেরকে পকেট থেকে টাকা ছিনতাই। আমি একটি কথা বানিয়ে বলছি না। ওই যারা ফেসবুক ফলো করেন, সোশ্যাল মিডিয়া ফলো করেন, তারা দেখবেন গোটা রাজ্যের রাহাজানি চলছে। গোটা রাজ্যের মধ্যে নানান কায়দায় মাফিয়াদের অত্যাচার চলছে। এটা মনে করেন যদি এমনিতে এমনিতে হচ্ছে। নবারুণ বলছিল আজকে রাজ্যে আইনের শাসন নেই, মুখ্যমন্ত্রী রাজ্য শাসন করতে পারছেন না, ডিজি শাসন করতে পারছেন না। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি নাম বলবো না। পুলিশ অফিসারদের ডেপুটেশনে গিয়েছি, বড় পুলিশ অফিসার ডেপুটেশনে গেছি, ডেপুটেশন দিয়ে যখন বেরিয়ে আসছি বলছে সাহেব একটু দাঁড়ান, দাদা একটু দাঁড়ান। কানে কানে বলছে আমাদের কিছু করার নেই, নির্দেশ আছে, ধরা যাবে না। তাদেরকে পারমিশন দিয়ে দেওয়া হয়েছে, লুটে পুটে খাও, এলাকা দখল করো, নৈরাজ্য তৈরি করো, পয়সা কামাও, লুটে নাও, চাকরি হবে না, চাকরি দেওয়া যাবে না। প্ল্যান করে পরিকল্পনা করে গোটা রাজ্যের মধ্যে আজকে এই পরিবেশ তৈরি করা হয়েছে। অনেকে ভাববেন আমি বোধহয় নিজের জীবনের কথা বলছি। না বন্ধু, নিজের জীবনের কথা বলছি না। আজকে রাজ্যের যে সরকারটা বিজেপির নেতৃত্বে ত্রিদলীয় সরকার, আইপিএফটির একজন মন্ত্রী সাহেব আছেন শুক্লাচরণ নোয়াতিয়া, আপনারা নাম জানেন কিনা আমি জানি না, এই সময়ে যুক্ত হয়েছে। ওই আপনারা যাকে ওই বুবাগরা বলে সম্বোধন করে হিন্দিতে বক্তৃতা দিয়েছেন ভদ্রলোককে শোনাবার জন্য, তারও দুজন মন্ত্রী আছে। যদিও মন্ত্রীরা সাংবাদিকদের কাছে বলছেন আমরা নামে মন্ত্রী, কামে মন্ত্রী না, আমরার কোনো পাওয়ার নাই। এই মন্ত্রিসভায় একজন ওই মন্ত্রী আছে, উনি হচ্ছেন মুখ্যমন্ত্রী। আগে ছিলেন বিপ্লব দেব, এখন হচ্ছেন মানিক সাহা। মানিক সাহার হাতে কটা দপ্তর আমার ঠিক জানা নাই, এটা আমাদের আলোচনার বিষয় না। কিন্তু রাজ্যের 40 লক্ষ মানুষের একজন নাগরিক হিসাবে আমরা কি জানতে পারি না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে কটা দপ্তর? একজন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী, একজন মুখ্যমন্ত্রীর হাতে শ্রম দপ্তর, একজন মুখ্যমন্ত্রীর হাতে স্বাস্থ্য দপ্তর। মুখ্যমন্ত্রীর আর কাজ নাই? আমি জিজ্ঞেস করি, আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর ভালো চলতে পারে? আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর ভালো চলতে পারে? আমাদের রাজ্যের শ্রম দপ্তর ভালো চলতে পারে? আমাদের রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর, আইন শৃঙ্খলা ভালো চলতে পারে? আমি জিজ্ঞেস করি বিজেপি দলের অন্য মন্ত্রীরা যারা আছেন, অন্য নেতারা যারা আছেন, আপনারা কি একবার জিজ্ঞেস করেন না যে আপনি রাবণের মতো কি আপনার 10টা মাথা নাকি? আপনি এতগুলো মন্ত্রিসভার দায়িত্ব কি করে চালান? এতগুলো দপ্তর কি করে চালান? একজন মানুষের পক্ষে এতগুলো দপ্তর চালানো সম্ভব?
আমি আপনাদের কাছে বিনয়ের সহিত জিজ্ঞেস করতে চাই, কথা প্রসঙ্গে আপনাদের বললাম এই নিয়ে আমাদের টিপ্পণীর কোনো প্রয়োজন নেই, কিন্তু রাজ্যের 40 লক্ষ মানুষ জানতে চাইছে এটা কোন সরকার চলছে। একজনই মন্ত্রী আর বাকিরা সবাই ওই মন্ত্রীর পেছনে দাঁড়িয়ে হাততালি দেওয়ার জন্য ওই তিপ্রামতার মন্ত্রীরা সাংবাদিকদের ডেকে বলছেন আমরা কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো পাওয়ার নাই, এই ডিপার্টমেন্ট থেকে যদি আমাদের অন্য ডিপার্টমেন্ট না দেয় আমরা মন্ত্রিসভায় থাকবো না। আমি এই নিয়ে কথা বলবো না, তিপ্রামথা নিয়ে কথা বলার আমার প্রয়োজনও নেই, দায়িত্ব নেই। আমি যেই কথা বলার জন্য আপনাদের মাইকের সামনে দাঁড়িয়েছি। বন্ধুরা, এখানে যারা আছেন, আমি আলোচনার শুরুতে বলেছি আগরতলা শহরের সজ্জন মানুষ আপনারা বুঝেন না, জানেন না এমন কোনো বিষয় নেই। বক্তৃতা করে আমাকে নবারণকে আপনাদেরকে শেখাতে হবে, এই অধ্যত্ত অহংকার অন্তত আমাদের দিক থেকে নেই। আমাদের ভারতবর্ষের একটা সরকার আছে না, নরেন্দ্র মোদীর সরকার। এখন অবশ্য বেশি নরেন্দ্র মোদীর সরকার শোনা যায় না। আমি আপনাদের জিজ্ঞেস করি, এখন বেশি নরেন্দ্র মোদীর সরকার শুনবেন না। ওই 18